অ্যাসিড ক্ষার লবণ যে চ্যাপ্টারটা আমাদের পড়ানো হয়েছিল, সেই চ্যাপ্টারে আজকে 5 নম্বর টপিককে আমরা পড়ব কি না পিএইচ স্কেল, অম্লবৃষ্টি, অ্যান্টাসিড এবং লবণের শ্রেণীবিভাগ আর বিভিন্ন অক্সাইড সম্বন্ধে। এগুলো আজকে আমাদের পড়ার বিষয়। প্রথমে আমরা পড়ব কি না পিএইচটা কী জিনিস। আচ্ছা, পিএইচ কী জিনিস না, কোনো দ্রবণের H3O+ আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হবে। তাহলে এটাকে যদি আমরা সাংকেতিক চিহ্নে লিখতে যাই তাহলে কিভাবে লিখব? হ্যাঁ, সাংকেতিক চিহ্নে যদি আমরা একে লিখতে যাই তাহলে কিভাবে লিখব না, ক্যাপিটাল পি লিখে মাথায় ক্যাপিটাল এইচ, পিএইচ সমান কি? তাহলে কি বললাম, কোনো দ্রবণের H3O+ আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে মানে মাইনাস লগ H3O+, মোলার গাঢ়ত্বকে তৃতীয় বন্ধনী রাখা হয় আর লগের বেসটা হবে 10। এটাই হচ্ছে পিএইচের সংজ্ঞার গাণিতিক রূপ। আর এবার কোনো তেমনি পি অফ ওইচও আছে। তাহলে পি অফ ওইচ কাকে বলবো না, কোনো দ্রবণের OH- আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে বলা হবে ওই দ্রবণের পি অফ ওইচ। তাহলে পি অফ ওইচ সমান কি হবে? তাহলে মাইনাস লগ অফ OH- আয়নের গাঢ়ত্ব। এটা এবার সাধারণত 25 ডিগ্রি এই পিএইচের সংজ্ঞা বলতে গিয়ে এবার বিজ্ঞানী সোরেনসেন সর্বপ্রথম এই পিএইচের কথা উল্লেখ করেন এবং তিনি একটা স্কেল প্রস্তুত করেন। কে না, বিজ্ঞানী সোরেনসেন। আচ্ছা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচ এবং পি অফ ওইচের মানটা হবে সবসময় 14, মানে পিএইচ প্লাস পি অফ ওইচ সমান হবে 14। এটা হচ্ছে বিশুদ্ধ জলের ক্ষেত্রে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ক্ষেত্রে পিএইচ এবং পি অফ ওইচের মানটা সর্বদাই 14 হবে। এই যে পিএইচ, তাহলে পিএইচ আমরা পড়ব কি কারণে বা কিসের জন্য আমরা পড়ব না, অ্যাকচুয়ালি পিএইচটা আমরা পড়ব এই কারণে, কোনো জলীয় কোনো দ্রবণ অ্যাসিড না ক্ষারীয় না প্রশম সেইটা বোঝার জন্য আমাদেরকে পিএইচ সম্বন্ধে জানতে হবে। এবার সেইটা বিজ্ঞানী সোরেনসেন কী করছে, একটা স্কেল উদ্ভাবন করছে। মানে তরল, সেই স্কেলটা কীরকম না, তরল জলের কিছু পরিমাণ অণু কী হয়, H+OH- আয়নে বিয়োজিত অবস্থায় থাকে, আর বিশুদ্ধ জলে কি হয়, H+ এবং OH- আয়নের সংখ্যা সমান হয়। তাই কিছু মানে তরল জলের ক্ষেত্রে কিছু পরিমাণ অণু মানে H+ এবং OH- আয়নে বিয়োজিত অবস্থায় থাকে এবং বিশুদ্ধ জলে এই H+ এবং OH- আয়নের সংখ্যাটা সর্বদা সমান হয়। তাই বিশুদ্ধ জল একটা সর্বদাই পশম পদার্থ হয়। জল বাদে অন্যান্য যে কোনো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তারা আয়নিত হলে তাদের দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতেও পারে এবং নাও হতে পারে। কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জল যদি আমরা আয়নিত করি তাহলে বিশুদ্ধ জলের মধ্যে H+ এবং OH- এই আয়নের সংখ্যাটা, যেমন এটা একটা আছে এটাও একটা, সর্বদা সমান। সেই জন্য বিশুদ্ধ জল সাধারণত কী হয় না, প্রশম টাইপের হয়। হ্যাঁ, বিজ্ঞানী তাহলে সোরেনসেন তাহলে পিএইচ স্কেল সম্বন্ধে কী বলছে না, হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের ওপর নির্ভর করে আম্লিক এবং ক্ষারকীয় দ্রবণের শক্তি নির্ণয় করার জন্য, কি বললাম না, হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব ওপর নির্ভর করে আম্লিক ও ক্ষারকীয় দ্রবণের শক্তি নির্ণয় করার জন্য সোরেনসেন যে স্কেল উদ্ভাবন করেন সেই স্কেলকে বলা হয় পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলের সাহায্যে কোন দ্রবণ কতটা আম্লিক কিংবা ক্ষারীয় কিংবা পশম তা নির্দেশ করা যায়। এবার সেই স্কেলটা কীরকম হবে না, স্কেলটা এরকমই আছে না, এরকম করে ধরো এইখানটা হচ্ছে 0, এরকম করে 1 2 3 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14, এটা হচ্ছে 14। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 7টা হচ্ছে কি না প্রশম দ্রবণের ক্ষেত্রে। আর আস্তে করে যত পিএইচের মান কমতে থাকবে দ্রবণটা তত বেশি আম্লিক হবে, আর পিএইচের মান যত বাড়তে থাকবে দ্রবণটা তত ক্ষারীয় প্রকৃতির হবে। এরকম স্কেলটা প্রস্তুত করে। এবার স্কেল প্রস্তুত করে এবং বিভিন্ন পদার্থের বিভিন্ন পিএইচের মানও তিনি নির্ণয় করে দেখিয়ে দিয়েছিল। যেমন আমাদের পাকস্থলীতে যে পাচক রস আছে, পাকস্থলীতে পাচক রসের পিএইচের মান কত? পাচক রস যেটা হচ্ছে আমাদের পাকস্থলীতে পাচক রস হিসেবে HCl থাকে, এর পিএইচের মানটা হচ্ছে 1.2। ভিনিগারের পিএইচের মান 2.4 থেকে 3.4। আর টমেটো রসের টমেটোর মধ্যে থাকে পিএইচের মান 4.5। কফি এর মধ্যে থাকে 4.5 থেকে 5.5। অ্যাসিড বৃষ্টিতে পিএইচের মান লেস দেন 5.6 হয়। আমরা যে দুধ খাই সেটা পিএইচের মান 6.5। আমাদের রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির, রক্তে পিএইচের মান হচ্ছে 7.4। আর বেকিং সোডা বা যেটা হচ্ছে যেই সোডাটা আমরা মানে খাবারে কাজে লাগাই সেটা হচ্ছে 8.5। মিল্ক অফ ম্যাগনেসিয়া এর পিএইচের মান হচ্ছে কত না 10। মিল্ক অফ ম্যাগনেসিয়া বলতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH/2, এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এর পিএইচের মান হচ্ছে 10 হবে। এছাড়া কস্টিক সোডা, গাঢ় কস্টিক সোডার পিএইচের মান 14 এবং লঘু HCl পিএইচের মান 0 এবং পিএইচের মান 14। এমনটা যৌগের উদাহরণ দাও। পিএইচের মান 0 হবে লঘু HCl, এর হচ্ছে পিএইচ কত না 0। আর গাঢ় NaOH এর পিএইচের মান কত না একবারে 14। তাহলে এবার পিএইচের মান 0 অপেক্ষা কম বা 14 অপেক্ষা কি বেশি হতে পারে? যদি আমি জিজ্ঞাসা করি পিএইচের মান 0 থেকে কম এবং 0 থেকে বেশি হতে পারে? হ্যাঁ, পিএইচের মান 0-এর কম অথবা 14-র বেশি হতে পারে। আচ্ছা, এবার কতগুলো জলীয় দ্রবণের আমরা পিএইচ নির্ণয় করব। তাহলে এবার পিএইচ নির্ণয় করতে গেলে কিভাবে করতে হবে? যেমন আমার লগারিদমের সূত্রটাকে কাজে লাগিয়ে, ধরো আমার একটা দ্রবণে বলা আছে H+ আয়নের বা H3O+, হ্যাঁ H3O+ বা কেউ H+ লিখলেও H3O+ আয়নের গাঢ়ত্ব বলে দেওয়া আছে। একটা হচ্ছে H3, ধরো এই একটা দ্রবণ, এই দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্ব বলে দেওয়া আছে কত না 10⁻²। এই দ্রবণের পিএইচ কত? তাহলে পিএইচের সংজ্ঞা অনুযায়ী তাহলে কী হবে? -log 10⁻²/10। তাহলে এখানে কি হবে? তাহলে 2 log 10⁻10 সমান 2 × 1, কারণ log 10⁻10 এটার মানটা সবসময় কি হয়? 1 হয়। তাহলে ওই দ্রবণে পিএইচের মান কত না 2 হবে। এরকম করে পিএইচের মান নির্ণয় করা হয়। তাহলে বোঝা গেল পিএইচ জিনিসটা কি এবং পিএইচটা কেন প্রয়োজন হয়। তাহলে ওই দ্রবণের পি অফ OH-এর মানটা কত? হ্যাঁ, তাহলে পি অফ OH, তাহলে পিএইচ যদি আমার 2 হয় তাহলে পি অফ OH কত হবে? তাহলে পি অফ OH সমান কত না 14 - পিএইচ। তাহলে 14 - 2 সমান পি অফ OH-এর মানটা কত না 12। এটাই দাঁড়াবে। এবার পিএইচ পেপারটা কি না, আমরা তো এরকম তো পিএইচ তো এটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে জলীয় দ্রবণের গাঢ়ত্ব দেওয়া থাকলে বলতে পারবো। এবার যেমন ধরো আমাদের রক্ত বা আমার একটা হচ্ছে কি বললাম ভিনিগারের দ্রবণ আছে, এর পিএইচ কত হবে? তাহলে কি আমরা কি তাহলে কি এরকম সবসময় কি প্র্যাকটিক্যাল করতে থাকবো? না, বিজ্ঞানীরা এর একটা সহজ উপায় খুঁজে পেয়েছে। কি একটা সার্বজনীন একটা পেপার আবিষ্কার করেছে, মানে সার্বজনীন নির্দেশক দ্রবণ রূপে ও টেস্ট কাগজ রূপে একটা কাগজ পাওয়া যায়, সেই কাগজটাকেই বলা হচ্ছে পিএইচ পেপার।
কি বললাম না, সার্বজনীন নির্দেশক দ্রবণ রূপে ও টেস্ট কাগজ রূপে পাওয়া যায় একটা পেপার, যেই টেস্ট কাগজকে আমরা পিএইচ পেপার বলছি। সেই পিএইচ পেপারের বিভিন্ন পিএইচে তার বিভিন্ন বর্ণ দেওয়া আছে। মানে ধরো কীরকম পেপারটা হবে দেখাচ্ছি। এরকম একটা পেপার আছে, হ্যাঁ। এই পেপারে এখানে বিভিন্ন রং আছে। এখানে একটা রং ধরো কোথায় ধরলাম, আমি এটা ধরলাম লাল। এখানে একটা রং আছে, এটা হয়তো নীল। এরকম রং আছে, এরকম বিভিন্ন রং আছে। এরকম একটা পেপার আছে, ধরো এর পিএইচ 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে, হ্যাঁ। আচ্ছা, এই আছে। এবার আমার কাছে এরকম একটা পেপার সার্বজনীন নির্দেশক রূপে একটা এমনি একটা এক কালার একটা পেপার আছে। মানে এটা হচ্ছে কি কালার হয় না, হলুদ কালার একটা পেপার হয়। এটা হচ্ছে পিএইচ স্কেল, সরি এটা হচ্ছে পিএইচ স্কেল, আর এটা হচ্ছে পিএইচ পেপার। এই পেপারটাকে ধরো আমার এখানে একটা দ্রবণ আছে ভিনিগার, তাহলে এই পেপারটাকে কি করলাম, এই দ্রবণে ডুবিয়ে দিলাম। এই পেপারটা ধরো আমার পেনটা একটা পেপার, এইটাকে এই দ্রবণে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর তার একটা রং হবে, সেই রংটাকে আমি কি করব, এই যে আমাদের স্কেল আছে স্কেলের রঙের সঙ্গে মিলাবো। স্কেলের রঙের সঙ্গে মিলালে দেখা যাবে যে 2.4 থেকে 3.4 মধ্যে, মানে এই রংটার সঙ্গে মিলছে। তাহলে ওই দ্রবণের পিএইচ সমান কত না 2 থেকে 3 মানে এই কালারের সঙ্গে যখন মিলছে। এইভাবে আমরা পিএইচ পেপারের সাহায্যে কোনো দ্রবণের পিএইচ নির্ণয় করি। এবার এই পিএইচ যে আমরা পড়লাম, এই পিএইচের গুরুত্বটা কি না, পিএইচ জানা থাকলে আমাদের কি সুবিধা হয় না, অনেক আমাদের সুবিধা হয়। যেমন প্রথম উদাহরণ হচ্ছে আমাদের দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব। প্রথমটা কি বললাম না, দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব। দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব কীরকম না, আমরা যখন কোনো খাদ্য খাই তখন আমাদের মুখে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কী করে না শর্করাকে ভেঙে অ্যাসিড উৎপন্ন করে। হ্যাঁ, যখনই আমরা কোনো কিছু খাচ্ছি তাহলে আমাদের মুখে পিএইচের মাত্রা কমে যাচ্ছে। হ্যাঁ, যখন দেখছে যে পিএইচের মাত্রা আমাদের মুখে পিএইচের মাত্রাটা 5 মানে লেস দেন 5.5 নিচে নেমে যাচ্ছে, তখন কি হয় আমাদের দাঁত ক্ষয় পেতে শুরু করে। এবার দাঁতে আমাদের যে সাদা রঙের যে আস্তরণটা আছে সেটা হচ্ছে CA3PO4 ক্যালসিয়াম ফসফেটের আস্তরণ। দাঁতের আমাদের যে সাদা আস্তরণটা আছে এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের। এবার এই ক্যালসিয়াম ফসফেটের আস্তরণ কী করে, যখন পিএইচের মান 5.5 নিচে নেমে যাচ্ছে তাহলে মুখমণ্ডলটা আম্লিক প্রকৃতির হয়ে যাচ্ছে। সেই অ্যাসিড কী করবে, এর সঙ্গে বিক্রিয়া করে দাঁতের এনামেল, এই ক্যালসিয়াম ফসফেট হচ্ছে দাঁতের এনামেল, এই দাঁতের এনামেলটা উঠে গেলে ফলে কী হবে, দাঁতটা ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে। তাহলে পিএইচের মান জানা থাকলে তাহলে আমাদের কতটা সুবিধা হচ্ছে, দাঁতের ক্ষয়ের হাত থেকে আমরা দাঁতকে রক্ষা করতে পারবো। তাহলে এর জন্য আমাদের কি করতে হয় না, আমরা টুথপেস্ট ব্যবহার করি। টুথপেস্ট সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়। হ্যাঁ, এই টুথপেস্টের পিএইচের মানটা কত না 8.0। এবার যখনই আমরা টুথপেস্ট দিয়ে দাঁতকে মাজতে থাকি তখন কি হয় না, এই ক্ষারীয় দ্রবণ, এই আম্লিক দ্রবণ পরস্পর বিক্রিয়া করে একটা প্রশম দ্রবণ উৎপন্ন করে, ফলে আমাদের দাঁতে পিএইচ পূর্বের অবস্থায় চলে আসে, মানে স্বাভাবিক অবস্থায় চলে আসে। এছাড়া কৃষিক্ষেত্রে পিএইচের প্রভাব আছে। কৃষিক্ষেত্রে পিএইচের প্রভাব আছে। যেমন মাটির পিএইচের মানটা কত না 7 কাছাকাছি। হ্যাঁ, তাহলে এই মাটির যদি পিএইচের মান 7 কাছাকাছি থাকে তাহলে অধিকাংশ উদ্ভিদ বৃদ্ধির পক্ষে সহায়ক হয়। এবার কোনো কারণে মাটিতে যদি অম্লত্বর পরিমাণ বেড়ে যায়, অম্লত্বর পরিমাণ কী করে বাড়ে না, মাটিতে আমরা বিভিন্ন ধরনের সার যখন আমরা মাটির মধ্যে প্রয়োগ করি, ধরো সারকে আমরা একটু মাটিতে ছড়াচ্ছি, তো ফলে সারগুলো মাটির জলের সঙ্গে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করছে সেখানে অ্যাসিড উৎপন্ন করছে। ম্যাক্সিমাম অজৈব সারগুলো জলের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিডই উৎপন্ন করে। সেই অ্যাসিড ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলে মাটির পিএইচের মান কমতে থাকবে। হ্যাঁ,
এবার মাটির পিএইচের মান কমে গেলে মাটি আম্লিক প্রকৃতি হবে, তাহলে মাটিতে ভালো ধরনের ফসল ফলবে না। সেই অবস্থায় আমাদের কি করতে হয়, মাটির মধ্যে আমাদের চুন যোগ করতে হয়। দেখবে একটা চাষ উঠে গেলে আবার দেখবে পরের যখন চাষ হবে সেই কাদা মাটিতে আমরা চুন ছড়িয়ে দিয়ে থাকি, কারণ চুন দিলে, চুন হচ্ছে ক্ষারীয় পদার্থ, মাটি যদি আম্লিক পিএইচের মান কমে যায়, আম্লিক ছিল, তাহলে ক্ষার এবং আম্ল বিক্রিয়া করে পশম দ্রবণ উৎপন্ন করবে, পুনরায় মাটি তার চাষের যোগ্য হয়ে উঠবে। এবার কোনো একটা মাটির অম্লত্ব নির্ণয় করব আমরা কিভাবে, মাটির অম্লত্ব নির্ণয় করব কি না, মাটির অম্লত্ব নির্ণয় করব কিভাবে, একটা মাটির নমুনা নেব, ধরো এটা একটা মাটির নমুনা, এটা হচ্ছে 2 গ্রাম নিয়েছি, মাটির নমুনা 2 গ্রাম নিয়েছি, নিয়ে একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবে কী হয়েছে না 5 ml আমি জল নিয়েছি, জল যোগ করব। তাহলে এইটা কি করব, এর মধ্যে প্রবেশ করাবো, 2 গ্রাম নিয়ে জল যোগ করলাম। এবার জল যোগ করে ভালো করে নাড়াবো, নাড়িয়ে এবার ওটাকে ফিল্টার করব। তারপরে এই দ্রবণটাকে আমরা কি করব, একটা হচ্ছে এরকম আছে, এরকম একটা ফিল্টার পেপার আছে, এই দ্রবণটাকে এর মধ্যে ফেলবো, ফেললে তাহলে বিশুদ্ধ মানে ফিল্টার হয়ে যে জলটা পড়বে সেই জলটা কি করব, এবার এখানে আমি কি যোগ করব না পিএইচ পেপার যোগ করব, যোগ করে একটা বর্ণ পাবো, সেই বর্ণটা পিএইচ স্কেলের সঙ্গে মিলিয়ে দেখব মাটির অম্লত্বর পরিমাণটা কত। এবার আমাদের যে বিভিন্ন ব্লকে কিংবা মিউনিসিপ্যালিটির অফিসে যে পিএইচের পরীক্ষাগার কেন্দ্র আছে, সেখানে সবাই এইভাবেই করে মাটির পিএইচের মান নির্ণয়। এছাড়া আমাদের হচ্ছে খাদ্য হজমে পিএইচের ভূমিকা আছে। আমাদের পাকস্থলীতে পিএইচের মান কত, পাকস্থলীতে যে পাচক গ্রহণ তার পিএইচের মান 1 থেকে 2। এবার যদি এর মানটা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হবে, আমাদের অ্যাসিডের পরিমাণটা বাড়বে। এবার যদি কমতে থাকে তাহলে কী হবে, আমাদের বদহজম সৃষ্টি হবে। সেই জন্য আমাদের বদহজম হলে আমরা বদহজম কি, যখন অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায় তাহলে তখন আমরা কি করি না অ্যান্টাসিড খাই, ফলে পাচক রসের অ্যান্টাসিড খেয়ে পাচক রসের মানটাকে 1.2 এর কাছাকাছি নিয়ে আসি। এছাড়া রক্তের ওপর পিএইচের প্রভাব আছে। এবার রক্তে হচ্ছে পিএইচের মান কত না 7 থেকে 7.4 মধ্যে থাকে। এবার এর মাত্রা যদি অতিক্রম করে যায় তাহলে আমাদের দেহে বিভিন্ন ধরনের নানা রকম সংক্রমণ বা বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ ঘটতে থাকে। তাহলে পিএইচের ব্যবহারগুলো এই আছে, আমি সংক্ষেপে বললাম। এরপর আছে আমরা পড়ব কি না অক্সাইড। অক্সাইড কাকে বলবো না, অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায়, অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলিক পদার্থের বিক্রিয়ায়, যেমন অক্সিজেন অন্য কোনো মৌলিক পদার্থ যেমন ম্যাগনেসিয়াম, যেমন ক্যালসিয়াম, যেমন কার্বন, এই রকম মৌলিক পদার্থের বিক্রিয়ায় যে দ্বিমৌল যৌগ গঠিত হয়, যে দ্বিমৌল যৌগ, দ্বিমৌল বলতে দুটা মৌল আর দুটা মৌল যুক্ত যেটা উৎপন্ন সেটাকে আমরা কি বলি, যৌগ বলি, তাকেই আমরা অক্সাইড বলবো। যেমন হচ্ছে এখানে MgO, যেখানে এখানে CaO, যেমন এখানে CO2, এগুলো সবই হচ্ছে কি না, এগুলো সবই হচ্ছে অক্সাইডের উদাহরণ। এবার অক্সাইড টোটাল কয় প্রকার না, অক্সাইড টোটাল না 4 প্রকার। কীরকম না, একটা হচ্ছে আম্লিক অক্সাইড, 2 নম্বরে হচ্ছে ক্ষারকীয়, 3 নম্বরে হচ্ছে প্রশম প্রধানত বলছি, আর 4 নম্বরে হচ্ছে উভধর্মী। এই 4টা অক্সাইড আছে। আম্লিক অক্সাইড কাকে বলবো না, যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে বলা হয় আম্লিক অক্সাইড। মানে এটা মনে রাখবে, সাধারণত অধাতব অক্সাইডগুলো, আম্লিক অক্সাইড সাধারণত কি অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড, আর ক্ষারকীয় অক্সাইড সাধারণত ধাতব অক্সাইড। তাহলে আম্লিক অক্সাইড কি বললাম, যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, ক্ষার বলতে আমার ধরো NaOH, এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে লবণ Na2CO3 প্লাস জল। তাহলে যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তাদেরকে বলা হবে আম্লিক অক্সাইড। আর ক্ষারকীয় অক্সাইড, যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে H2SO4, বিক্রিয়া করে তৈরি করবে CaSO4 প্লাস H2O, তাহলে এদেরকে বলা হবে ক্ষারকীয় অক্সাইড।
তাহলে অধাতব যে কোনো অধাতব অক্সাইডই হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, আর যে কোনো ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, আর যে কোনো অধাতব অক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। এছাড়া পশম অক্সাইড, যে সমস্ত অক্সাইড অ্যাসিড কিংবা ক্ষারের সঙ্গে কোনো বিক্রিয়া করবে না। এরা হচ্ছে অ্যাসিড কিংবা ক্ষার, এদের সঙ্গে কোনো বিক্রিয়া করবে না, তাদেরকে বলা হবে পশম অক্সাইড। যেমন হচ্ছে কার্বন মনোক্সাইড, জল, আর হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর নাইট্রাস অক্সাইড N2O, এগুলো হচ্ছে পশম অক্সাইডের উদাহরণ। আর উভধর্মী অক্সাইড, না যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে, তাদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এই দুটো হচ্ছে উভধর্মী অক্সাইড। জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মানে অ্যাসিডের ক্ষার, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট এবং জল উৎপন্ন করবে। অ্যাসিড মানে জিঙ্ক অক্সাইড হচ্ছে ZnO, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মানে ক্ষার বলতে NaOH যদি আমি দেই, তাহলে উৎপন্ন করবে সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস জল উৎপন্ন করবে। আর অ্যাসিড যেমন HCl এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ZnCl2 প্লাস জল উৎপন্ন করবে। তাহলে একটাই অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে, আবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে। সেই জন্য এই সমস্ত অক্সাইডগুলোকে বলা হবে কি অক্সাইড, না উভধর্মী অক্সাইড। আচ্ছা, এই অক্সাইডগুলো আছে। এছাড়াও আরও কতগুলো অক্সাইড আছে, যেমন হচ্ছে প্রধান এই 4টা অক্সাইড। এছাড়া আরও কতগুলো অক্সাইড আছে যেগুলোর নাম বলছি এবার দেখো। যেমন পলি অক্সাইড, পলি অক্সাইড কাকে বলবো, যে সমস্ত ধাতব অক্সাইডে যত পরিমাণ অক্সিজেন থাকা দরকার তার চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন থাকে, কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড আচ্ছা, এরপর হচ্ছে আমরা বিভিন্ন অক্সাইডের মধ্যে আরও কতগুলো অক্সাইড পড়বো। যেমন পলি অক্সাইড, পলি অক্সাইডে কাকে বলবো, না যে সমস্ত ধাতব অক্সাইডে যত পরিমাণ অক্সিজেন থাকা দরকার তার চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন থাকে, কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করতে পারে না, তাদেরকে বলা হবে পলি অক্সাইড। যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড Mn2O7, এটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড। আর মিশ্র অক্সাইড, মিশ্র অক্সাইড কাকে বলবো, একই ধাতুর যখন একাধিক যোজ্যতায় অক্সাইডের সংমিশ্রণে গঠিত হবে সেগুলোকে বলা হবে মিশ্র অক্সাইড। যেমন ফেরোসোফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইডের সংকেত কি, না Fe3O4। ফেরিক অক্সাইড কি হবে, না Fe2O3। একই ধাতুর বিভিন্ন যোজ্যতায় যখন একাধিক অক্সাইড পাওয়া যাবে। আর তারপরে হচ্ছে সাব অক্সাইড। সাব অক্সাইডটা কি, না যে মৌলের অক্সাইডে যত পরিমাণ অক্সিজেন থাকা দরকার তার চেয়ে যদি কম পরিমাণ অক্সিজেন থাকে তখন তাকে বলা হবে সাব অক্সাইড। যেমন কার্বন সাব অক্সাইড C3O2, এটা হচ্ছে কার্বন সাব অক্সাইড। আর হচ্ছে সুপার অক্সাইড, এরপরে আসবে সুপার অক্সাইড। সুপার অক্সাইডটা কি, না যে সমস্ত অক্সাইডে অ্যানায়ন হিসেবে O2- আয়ন উপস্থিত থাকবে তাদেরকে বলা হবে সুপার অক্সাইড। যেমন হচ্ছে K2O, মানে K2O এটাকে যদি আয়নিত করা হয় তাহলে 2K প্লাস O2-, তাহলে অ্যানায়ন হিসেবে O2- যখন থাকবে, না আমি একটু ভুল বললাম, অ্যানায়ন হিসেবে O2- মানে পটাশিয়াম অক্সাইড KO2, এইটা এইরকম, এটা যখন আয়নিত হবে তখন হচ্ছে এটা K প্লাস 2O-, তাহলে এটা হচ্ছে সামনে 2K প্লাস হবে, এরকমই। আচ্ছা, এরপর হচ্ছে অম্লবৃষ্টি। অম্লবৃষ্টি কী জিনিস, না বৃষ্টির জলের পিএইচের মান, তাহলে এরপরে পড়বো কি আমরা, অম্লবৃষ্টি।
বৃষ্টির জলের পিএইচের মান যদি 5.6-এর নিচে নেমে যায় তখন তাহলে বৃষ্টির জল কী হয়, সামান্য আম্লিকতা ভাব দেখা যায়, তখন সেই বৃষ্টির জলকে বলা হবে অম্লবৃষ্টি। এই অম্লবৃষ্টির কারণটা কি না, প্রাকৃতিক এবং কৃত্রিম দুটো উপায়ে অম্লবৃষ্টি হয়ে থাকে। কি আমাদের প্রাকৃতিক উপায় যেমন হচ্ছে গাড়ির ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে সমস্ত ক্ষতিকারক যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, বা তৈল শোধনাগার বা কলকারখানা থেকে কী নির্গত হচ্ছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো কি হচ্ছে বায়ুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া প্রাকৃতিক উপায়ে বায়ুর নাইট্রোজেন এরা কী করছে না, বায়ুর নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুর যে জলীয় বাষ্প আছে তার সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করছে। আর এছাড়া হচ্ছে বায়ুর যে সালফার ডাইঅক্সাইড আছে, মানে কি প্রাকৃতিক উপায়ে যে গ্যাসগুলো উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে বৃষ্টির জলের সঙ্গে মানে বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড H2SO3 উৎপন্ন করছে। তাহলে এই যে অ্যাসিডগুলো তাহলে মানে বায়ুর যে জলীয়বাষ্প তার মধ্যে যুক্ত আছে। এবার যখনই বৃষ্টির আকারে পড়ছে তখন এই অ্যাসিডগুলো বৃষ্টির সঙ্গে ধেয়ে এসে মাটিতে পড়ছে, তখন সেই বৃষ্টিকে আমরা বলছি অ্যাসিড বৃষ্টি। বিজ্ঞানী স্মিথ রবার্ট অ্যাঞ্জাস স্মিথ সর্বপ্রথম ওই অ্যাসিড বৃষ্টির কথা উল্লেখ করেছিল। আচ্ছা, এই অ্যাসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতি হতে পারে না, অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের পরিবেশে বিভিন্ন জৈব উপাদান যেমন হচ্ছে উদ্ভিদ, প্রাণী, মানুষ, বিভিন্ন অট্টালিকা এগুলো সব ধ্বংস হতে পারে। কীরকম, উদ্ভিদের উপর অ্যাসিড বৃষ্টি যখন উদ্ভিদের উপর পড়বে তখন উদ্ভিদের গাছপালা বা পাতাগুলো ঝলসে যাবে, কুঁকড়ে যায়, কারণ কিন্তু অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ওদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হলে কী হবে, উদ্ভিদরা এমনকি মারাও যেতে পারে। তারপরে জলের ওপর যদি অ্যাসিড বৃষ্টি পড়ে জলের পিএইচের মান কমতে থাকবে, 5.6-এর নিচে যদি পিএইচের মান নেমে যায় তখন কী হবে, জলজ যে প্রাণীগুলো সেগুলো অম্লত্বের দরুন আস্তে আস্তে করে মরে যাবে। তারপরে মানুষের ওপর প্রভাব, অম্লবৃষ্টির ফলে বিভিন্ন ক্ষতিকারক যে আমাদের যে ধাতব পদার্থগুলো ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে থাকে সেইগুলোর ওপর কী হবে, ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তাছাড়া বিভিন্ন স্থাপত্য বলতে যেমন আমাদের যে বিভিন্ন মূর্তিগুলো তৈরি করা হয় সেগুলো তো সব পাথরের মূর্তি, তো সেই পাথর মানেই কি ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের উপর যদি অ্যাসিড বৃষ্টি পড়ে, ধরো আমার অ্যাসিড বৃষ্টির মধ্যে কি H2SO4 আছে, তাহলে এটা তৈরি করবে CaSO4 প্লাস CO2 প্লাস জল উৎপন্ন করবে। তাহলে এই CaSO4গুলো কী হবে, ধরো আমার এটা একটা মূর্তি, এই মূর্তির ওপর CaSO4গুলো কী হবে, এগুলো হচ্ছে CaSO4 এরকম করে এর উপর জমতে থাকবে। জমতে যখন এগুলোর ভার এমন একটা যখন একটা মানে একটা পুরু স্তর তৈরি হবে তখন এগুলো কী হয়, অভিকর্ষের টানে যখন এরকম মাটিতে থিতে পড়বে তখন এই মূর্তির এই জায়গা থেকে কী হবে, ছেড়ে পড়বে, আর মূর্তিটা আস্তে আস্তে করে ক্ষয়ে যেতে থাকবে। এইভাবে স্মৃতিসৌধ নষ্ট হয়। এই স্মৃতিসৌধ নষ্ট হওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে কি না, এটাকেই বলা হচ্ছে স্টোন ক্যান্সার এটাকে বলা হয়। তাহলে এগুলোকে প্রতিকার করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এই তাজমহলেও দেখবে আস্তে আস্তে করে ঝাপসা পড়ে যাচ্ছে এই অ্যাসিড বৃষ্টির ফলে। তাহলে আমরা যে জৈব যে জ্বালানিগুলো আছে সেইগুলোকে যেমন কয়লা, পেট্রোলিয়াম এগুলোকে ধীরে ধীরে বন্ধ করতে হবে। আর আস্তে আস্তে করে আমাদের হচ্ছে যে CNG LPGর ব্যবহার ধীরে ধীরে বাড়াতে হবে, যাতে করে পরিবেশ দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইগুলো আচ্ছা, এরপর একটা টার্ম হচ্ছে সোডা ওয়াটার। কী জিনিস না, সোডা ওয়াটার কী জিনিস না, উচ্চ চাপে জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণকে সোডা ওয়াটার বলা হবে। সোডা ওয়াটার কী হচ্ছে, উচ্চ চাপে জলে কী হচ্ছে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড দ্রবণকে বলা হবে সোডা ওয়াটার। এখানে হচ্ছে জল হবে দ্রাবক, কার্বন ডাই অক্সাইড হবে দ্রাবক।
এরপর আমরা পড়ব কি না অ্যান্টাসিড। অ্যান্টাসিড কি না যে সমস্ত ক্ষারীয় পদার্থ পাকস্থলী নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে সাময়িকভাবে শোষিত কিংবা প্রশমিত করে তাদেরকে বলা হবে অ্যান্টাসিড। অ্যান্টাসিড সমস্তই হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, সমস্ত অ্যান্টাসিডই হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। অ্যান্টাসিডকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিস্টেমেটিক আর একটা হচ্ছে নন সিস্টেমেটিক। সিস্টেমেটিক এবং নন সিস্টেমেটিক এই দুই ধরনের অ্যান্টাসিড পাওয়া যায়। তাহলে সিস্টেমেটিক এবং নন সিস্টেমেটিক অ্যান্টাসিড কাকে বলবো না, প্রথমে আমরা চলে আসি সিস্টেমেটিক অ্যান্টাসিড। এই ধরনের অ্যান্টাসিড একটা বিশেষ নিয়মে কাজ করে। কি হয়, এরা সহজেই জলে দ্রবীভূত হয় এবং শোষিত হয়। এগুলা হচ্ছে কি জলে দ্রবীভূত আর শোষিত হয়। আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিড এরা বিশেষ নিয়মে কাজ করে না, এরা সহজে জলে দ্রবীভূত হয় না বা শোষিত হয় না। এটা হচ্ছে কি জলে দ্রবীভূত বা শোষিত হয় না। জলে দ্রবীভূত বা শোষিত হতে গেলে কি হবে না, যদি অ্যান্টাসিডগুলো দ্রুত আমরা যখন অ্যাসিডিটি হলে আমরা যখন অ্যান্টাসিড খেয়ে ফেললে সেটা যদি দ্রুত জলে দ্রবীভূত হয়, তাহলে জলে যদি দ্রুত দ্রবীভূত হয় তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে আমাদের কোষ দ্বারা শোষিত হবে, সঙ্গে সঙ্গে আমরা আমাদের অ্যাসিডিটিটাকে প্রশমিত করতে পারবে, ফলে কাজটা দ্রুত হবে। আর নন অ্যান্টাসিড জলে দ্রবীভূত হয় না, জলে দ্রুত শোষিত বা দ্রবীভূত হয় না বলে এরা ধীরে ধীরে কাজ করে, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ করে। আর সিস্টেমেটিক অ্যান্টাসিডগুলো প্রক্রিয়াটা নির্দিষ্ট নয়। হ্যাঁ, যেমন সিস্টেমেটিক অ্যান্টাসিডের উদাহরণ হচ্ছে তোমার বলতে পারো, যেমন আমরা যে ইনো খাই কিংবা ইনো বা যেগুলো হচ্ছে টিভিতে অ্যাড দেখায় না, যেগুলো 5 সেকেন্ডে কাজ, সেই রকম অ্যান্টাসিডগুলো সিস্টেমেটিক অ্যান্টাসিড। এটার হচ্ছে প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সিস্টেমেটিক অ্যান্টাসিডের। আর নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড AlOH আর MgOH। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আমরা আগেও পড়ে এসেছি, এটা হচ্ছে ক্ষারক, ক্ষার নয়, জলে দ্রবীভূত হয় না, এটাও জলে দ্রবীভূত হয় না। আর এগুলো কি হয়, কোষ দ্রুত শোষিত করতে পারে না, ধীরে ধীরে কোষের মধ্যে যাবে আর ধীরে ধীরে কাজ হবে। বাজার চলতি যত সব অ্যান্টাসিড আমরা কিনি এগুলো হচ্ছে বাজার চলতি, যেমন হচ্ছে তোমার হচ্ছে প্যানডি, প্যান40, তার ডাইজিন, জেলুসিল, এগুলো সবই হচ্ছে নন সিস্টেমেটিক অ্যান্টাসিড। এগুলো খেলে ধীরে ধীরে কাজ হবে। আর সিস্টেমেটিক অ্যান্টাসিড যেমন আমার খাবার সোডা যদি একটু খেয়ে নাও দেখবে দ্রুত কাজ হবে, বা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সোডা আছে, খেলে দ্রুত কাজ হয়। এবার কতগুলো অ্যান্টাসিড আছে আমাদের বইতে, যেমন জেলুসিল। এই জেলুসিল যে অ্যান্টাসিড, যেমন প্রথম অ্যান্টাসিড আছে জেলুসিল। তাহলে এই জেলুসিল অ্যান্টাসিডের প্রধান উপাদান কি না, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট। অ্যালুমিনিয়াম AlOH আর ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট MgSiO3, এটা হচ্ছে প্রধান উপাদান। আচ্ছা, এবার আমরা যে বিভিন্ন বাজার চলতি অ্যান্টাসিডগুলো পাওয়া যায়, এগুলো খেয়ে নিলে আমাদের কাজ হবে, ঠিকই আছে, কিন্তু এগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিও করবে দীর্ঘদিন যদি আমরা ইউজ করি, কারণ সবার শরীরে সমান নেই। যেমন ধরো কি বলবো, পার্শ্ব প্রতিক্রিয়ায় বলতে, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি আমার মিল্ক অফ ম্যাগনেসিয়া যদি খাই, তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যাসিডের সঙ্গে মিল্ক অফ ম্যাগনেসিয়া যে অ্যান্টাসিডের উপাদান MgOH, তাহলে সেটা আমাদের শরীরে অ্যাসিডিটি HClএর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে MgCl2+, জল উৎপন্ন করবে।
এই MgCl2 তো আমার কোষের মধ্যে থেকে গেছে, তাহলে MgCl2 আস্তে আস্তে করে কোষের মধ্যে যখন বাড়তে থাকবে তখন কি হবে, এটা হচ্ছে আমাদের পেটে হচ্ছে উদারময় রোগ সৃষ্টি করবে, মানে বদহজম টাইপের হবে সবসময়। তারপরে কিডনির সমস্যা দেখা দিতে পারে। ম্যাগনেসিয়াম যদি বেশি পরিমাণে শরীরে জমে থাকে তখন কিডনির সমস্যা তৈরি হবে। সেই জন্য ডাক্তাররা আগে তোমাকে ডায়াগনোস করে তোমার কিডনির প্রবলেম আছে কি না, লিভারের প্রবলেম আছে কি না, সেগুলো জেনে তারপরে তোমাকে অ্যান্টাসিড প্রেসক্রাইব করে। সমস্ত রুগীকে ডাক্তার একই অ্যান্টাসিড মানে প্রেসক্রাইব করেনি, বিভিন্ন রুগীকে বিভিন্ন অ্যান্টাসিড প্রেসক্রাইব করে। আচ্ছা, তারপরে অ্যান্টাসিডের মধ্যে আছে ডায়াভল আছে। ডায়াভলের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, আর এর সঙ্গে সামান্য ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট থাকে। আচ্ছা, তারপরে ডায়াভলে কি থাকে না, ডাই মিথিকনের অপর মানে PDMS মানে পলিডাইমিথাইল সিলোক্সেন, এই যে যৌগটা থাকে এটাই হচ্ছে একটা পলিমার যৌগ, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের উদারময় রোগ থেকে সহায়তা করে। আবার বলছি, যে কোনো অ্যান্টাসিড কিন্তু চিরস্থায়ী নয়। এই অ্যান্টাসিডগুলো দীর্ঘদিন ধরে গ্রহণ করলে আমাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই অ্যান্টাসিড খাবার তুলনায় স্বাভাবিক উপায়ে তোমার যদি কোনো মানে অ্যাসিডিটিটাকে দূর করা যায় সেটা তোমরা করবে। ধরো অ্যাসিডিটি বেশি হয়েছে, একটু বেশি করে জল খেলে কিংবা একটু বজ্রাসন করলে দেখবে অনেকটা উপশম পাওয়া যায়। কিংবা বেশি অ্যাসিড হয়ে গেলে বমি করে দিতে পারো, তাহলে অতিরিক্ত অ্যাসিডটা দেহ থেকে বেরিয়ে যাবে। অ্যাসিডিটি হলে কোনো দিন শুবে না, বসে থাকবে, দিয়ে ভালো করে পদ্মাসনে অনেকক্ষণ ধরে বসে থাকবে বা বজ্রাসনে বসে থাকবে, দেখবে অনেকটাই উপশম হবে। তারপরে মূলত অ্যাসিডিটি হচ্ছে আমরা একটু জল মানে অতিরিক্ত রিচ রান্না খেয়ে নিলাম, নিয়ে আমরা জল বেশি করে খেলাম না, তখনই অ্যাসিডিটি হয়। আর একেবারে সিস্টেমেটিক অ্যান্টাসিডগুলো কোনো দিনই বেশি খেতে যাবে না, তাহলে এগুলো কোষকে প্রচুর ক্ষতি করে, আমাদের দেহের কোষে। যেমন হচ্ছে আমরা কিছু খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, এরকম যদি খেতে থাকি তাহলে একসময় আমাদের অ্যান্টাসিড আর আমাদের দেহে কোনো কাজ করবে না, তখন আমাদেরকে সেই অ্যাসিডিটি হলেই আমাদের দেহে ইঞ্জেকশন প্রয়োগ করাতে হবে, তখনই আমাদের দেহে কাজ হবে। আচ্ছা, এরপর আমরা পড়ব কি লবণের শ্রেণীবিভাগ। লবণ কি জিনিস না, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য। লবণ হচ্ছে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু কিংবা অন্য কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত মূলক দ্বারা আংশিক কিংবা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে। যেমন একটা আমার অ্যাসিড নিলাম, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু কিংবা ধাতুধর্মী মূলক দ্বারা, যেমন আমার NaOH এটা আছে, তাহলে NaOH এখানে ধাতু আছে, তাহলে এটা দ্বারা যখন এই এইচটা যখন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি তৈরি করবে না, Na জায়গায় দখল করবে, তাহলে দখল করলে N এর সঙ্গে Cl থাকবে প্লাস জল, এইটাকেই আমরা বলবো তখন কি লবণ। অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুকে ধাতু কিংবা ধাতুধর্মী মূলক, কারণ এই যৌগটা নিচে, এই যৌগটার মধ্যে ধাতুধর্মী মূলককে Na প্লাস, এখানে ধাতুধর্মী মূলক কে আছে না Na প্লাস, সেই Na প্লাস কী করলো, এই অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুকে তাড়িয়ে নিজে সেই জায়গা দখল করে যে যৌগ উৎপন্ন করবে সেটাকেই বলা হচ্ছে লবণ। এবার লবণ টোটাল 6 প্রকার। কি লবণ না, অ্যাসিড লবণ, প্রশম লবণ, ক্ষারকীয় লবণ, যুগ্ম লবণ, মিশ্র লবণ, জটিল লবণ। অ্যাসিড লবণের অপর নাম হচ্ছে বাইলবণ। অ্যাসিড লবণ বা বাইলবণ এটা কি না, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু দ্বারা যখন আংশিক রূপে প্রতিস্থাপিত হবে তখন সেই লবণগুলোকে বলা হবে অ্যাসিড লবণ বা বাইলবণ। মানে অ্যাসিড লবণে হাইড্রোজেন উপস্থিত থাকবে, যেমন সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, KHCO3। দেখো এই লবণগুলো হাইড্রোজেন পরমাণু থাকছে, সেই জন্য এগুলোকে বলা হবে অ্যাসিড লবণ বা বাইলবণ। এরপর প্রশম লবণ না, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য সবকটি হাইড্রোজেন পরমাণু যখন সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে সেটাকে বলা হবে প্রশম লবণ, যেমন হচ্ছে পটাশিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এই লবণগুলো হচ্ছে প্রশম লবণ। আর ক্ষারকীয় লবণ না, কোনো ক্ষারে উপস্থিত OH- আয়ন কোনো অ্যানায়ন দ্বারা যখন আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করবে। শুধু লবণগুলোর উদাহরণগুলো মনে রাখবে কোনটা কী লবণ আর সংজ্ঞাটা।
যেমন ক্ষারকীয় লবণ সংজ্ঞায় কি বলছে না, কোনো ক্ষারে উপস্থিত OH মাইনাস আয়ন কোনো অ্যানায়ন দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ক্ষারকীয় লবণ। এই উদাহরণ হিসেবে যেমন CuOHCl, এটার নামটা কি না বেসিক কপার ক্লোরাইড। তারপরে বেসিক কপার কার্বনেট আছে, যেমন বেসিক কপার কার্বনেট হচ্ছে কি CuCO3.CuOH2। এই লবণগুলো হচ্ছে এগুলো ক্ষারকীয় লবণ। তারপর আছে যুগ্ম লবণ, 2 বা ততোধিক লবণ পরস্পর যুক্ত হয়ে, যেমন ফটক্রি। যুগ্ম লবণের উদাহরণ সব থেকে ভালো মানে তোমরা জেনে রাখো, যুগ্ম লবণ ফটক্রি। ফটক্রি কি K2SO4 Al2SO4 হোল 3 24H2O, এটা যে ফটক্রি, এটা হচ্ছে যুগ্ম লবণ। আর মিশ্র লবণ না, যে লবণে এক বা একাধিক অম্ল মানে আম্লিক কিংবা ক্ষারকীয় মূলক থাকে তাদেরকে বলা হবে মিশ্র লবণ। উদাহরণ হিসেবে বলা যায় পটাশিয়াম সোডিয়াম কার্বনেট KNaCO3, একাধিক ক্যাটায়ন আছে, এটা হচ্ছে মিশ্র লবণ। আর জটিল লবণ না, যে লবণে কেন্দ্রীয় ধাতব আয়নটি নির্দিষ্ট সংখ্যক পরসম পরমাণু বা ক্যাটায়ন বা অ্যানায়ন দ্বারা যখন অসমযোজী বন্ধনে যুক্ত হবে তাদেরকে বলা হবে জটিল লবণ। এই জটিল লবণ সম্বন্ধে ডিটেলস আমরা 11-এ গিয়ে পড়ব। তার একটা উদাহরণ হিসেবে দেখে রাখো না, জটিল লবণ। জটিল লবণ হচ্ছে পটাশিয়াম ফেরোসানাইট। তারপরে তোমরা যে এতে পড়ে এসছো নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে যে বলয়টা গঠিত হয়েছিল, নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে যে বলয়টা গঠিত হয়েছিল সেই বলয়টার যে পেন্টা অ্যাকোয়া নাইট্রোসো আয়রন 2 সালফেট, ওটাও এক প্রকারের জটিল লবণ। কি ছিল না FeH2O হোল 5 NOSO4, পটাশিয়াম ফেরোসানাইট K4 FeCN হোল 6, এগুলো হচ্ছে সব জটিল লবণের উদাহরণ। এই এরপর বিভিন্ন বোধমূলক কোশ্চেন টুকটাক আছে, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে অ্যান্টাসিড খাওয়া উচিত কেন না, অ্যাসপিরিন জাতীয় ঔষধ হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, এই অ্যাসিটাইল মানে অ্যাসপিরিন খেলে পাকস্থলিতে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। সেই অ্যাসিডিটির পরিমাণ কমানোর জন্য আমাদের কি করা হয় না অ্যান্টাসিড খেতে হয়। যে কোনো ব্যথা বেদনা উপশমকারী ঔষধের প্রধান উপাদান হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এই অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড কি হয় আমাদের দেহে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে তোলে, সেই জন্য অ্যান্টাসিড আমাদেরকে খেতে হয়। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিডকে ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কেন না, মধ্যযুগে ইউরোপের যে রসায়নবিদরা তারা হচ্ছে কি না ফেরাস সালফেট থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করতেন। এই ফেরাস সালফেটকে বলা হবে কি না গ্রিন ভিট্রিয়ল। এই ফেরাস সালফেট কেলাস হচ্ছে স্বচ্ছ কাঁচের মতন দেখতে, তাই তারা একে বলতো না ওয়েল অফ ভিট্রিয়ল। তারপরে মাটিতে সার হিসেবে অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা উচিত নয় কেন না, অতিরিক্ত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে মাটির অম্লত্বর পরিমাণ বেড়ে যাবে, ফলে পিএইচের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকলে কি হবে, তাই মাটি আম্লিক প্রকৃতির হবে, ফলে মাটিতে চাষবাস ভালো হবে না, সেই জন্য আমাদেরকে চুন যোগ করতে হয়। এই রকম কোশ্চেনগুলো তোমরা পড়বে। বেশ, এই আমাদের টোটাল অ্যাসিড ক্ষার লবণে এই পর্যন্ত এতটাই ছিল। আর এরপরে তখন নতুন আবার পরের চ্যাপ্টার পড়ানো হবে।